নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। আপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী, তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থায় ছিল না। সেই জন্যেই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে। সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে, সেটা ওখানেই বলা আছে। সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল, এই তিনটা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে, তাই দিয়েছে। যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনে উত্থাপন করার কথা, সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত, মীমাংসিত। সেটার বিরুদ্ধে এখনও চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই, গেলেও সেটার কোনো হার্ড হয় নাই, নিষ্পত্তি হয় নাই। এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা, সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয়, তাহলে তাদের মতলব আলাদা। সুতরাং দলীয় স্বার্থের বাইরে যে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি। আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কনস্টিটিউশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা, সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই, মতামতটা নিয়ে আসি, যাবে না। উদ্দেশ্য কি? আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন, সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে। আমরা ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়, সেই গণভোট। কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনিটি ক্লজ আছে, এই বাংলাটা হবে যে আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না, রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য, আর্টিকেল 142 অনুসারে। সেই বিষয়গুলো ওখানে থাকবে, বিদায় আবার একটা গণভোট দিতে হবে, মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে। কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে, বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না, সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়েজ করতে হবে, লেজিটিমেসি নিতে হবে। আমরা সেই কথাগুলো বলেছি, এগুলো তো সব কিছুই সমাধানের রাস্তা। কিন্তু কোনো দল কোনো দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে হওয়াই তো, সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে, ওখানেই আলোচনা হতে পারে। যদি সবাই মিলে সম্মত হয়, যদি ঐক্যমত্য পোষণ হয়, সেটা হবে। যদি ঐক্যমত্য পোষণ না হয়, তাহলে যেভাবে প্রচলিত বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি, সেটা রাতারাতি হবে না, সেটার জন্য সময় দরকার, পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি, ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারবো, আমরা জনপ্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। সেজন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন
আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পন্ন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের।